মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। ভারতের অপরাধ বিজ্ঞানের ইতিহাসে অভয়া কাণ্ড ও তার ফরেনসিক, তার ময়নাতদন্ত পর্ব অন্যতম একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। যেভাবে পাকা মাথার কিছু ফরেনসিক বিজ্ঞান জানা মেডিকেল লিগ্যাল কেস সম্বন্ধে ওয়াকিবহল মনুষ্যরূপী দানব লার্জার কনস্পিরেসির পার্ট হয়েছিল, লার্জার কনস্পিরেসি করেছে, তা বিরল। অপরাধস্থল বদল, মেঝে মুছতে স্যালাইন ব্যবহার, ইচ্ছাকৃত কয়েকশো হাতের ও পায়ের ছাপ দিয়ে আসল হাতের ও পায়ের ছাপ বদল, ফাইন ফিনিশ করতে শ্মশানেও সক্রিয়তা, এ সমস্ত কিছু কেস স্টাডির পার্ট হবে। এবার প্রশ্ন করতে পারেন কেন? অপরাধ স্থল থেকে মর্গ, জামা কাপড় থেকে মোবাইল ডেটা সব তো টেক কেয়ার করে মুছে ফেলা হয়েছিল। তারপর শ্মশানে তো আর কোনো কিছু বদল করার বা আর কোনো কিছু করার জায়গা নেই, চিতাতেই তো সব শেষ। অনেকে বলেন শার্লক হোমস হলে হয়তো ঠিক এখানেই বলতেন এক্স্যাক্টলি তাই, এলিমেন্টারি মাই ফ্রেন্ড ওয়াটসন। একটা দেহই যদি জ্বালিয়ে দেওয়া হয়, একটা দেহই যদি না থাকে, কিসের স্যাম্পল কালেকশন, কিসের ল্যাব টেস্ট, কিসের ময়নাতদন্ত আর কিসের ফরেনসিক? না রহেগা বাঁশ, না বাজে কি বাঁশুরি। বাঁশি জ্বালিয়ে দিলে বাঁশি বানানো হবে কি দিয়ে? বডি চুল্লিতে ঢুকলো, সূত্রের খবর টালা থানার এফআইআর লেখা শুরু হলো। অভিজিৎ মণ্ডল ওসি এফআইআর লেখা শুরু করলেন। সূত্রের খবর সেদিন অনেক রাত অবধি শুধু এটুকু জানতে অনেকে জেগেছিল যে বডি চুল্লিতে ঢোকানো হয়ে গেছে। বডি চুল্লিতে ঢুকলো, খবর জানিয়ে দেওয়া হলো ফোনে ফোনে। এক এক করে সেদিন নাকি লাইট নিভেছিল এক একটা বেডরুমে। অভয়া যে আর দ্বিতীয়বার ফিরে আসবে না, অভয়ার ময়নাতদন্ত যে আর দ্বিতীয়বার করা যাবে না, এটা শুনে বা এটা রিয়েলাইজ করে শান্তিতে ঘুমিয়েছিল কিছু মনুষ্যরূপী দানব। আবারও বলছি, মনুষ্যরূপী দানব। তড়িঘড়ি ময়নাতদন্ত, আজকের রিপোর্ট, সে রিপোর্ট থেকে আমি পড়ে শোনাচ্ছি। এটা কাল আমরা এই বাইট ব্রেক করেছিলাম। তড়িঘড়ি ময়নাতদন্তের জন্য নাকি প্রেশার ছিল। আজকের মধ্যে পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স্যাক্টলি এই কথা নাকি বলেছিলেন এক্স কাউন্সিলর বলে কেউ একজন, নাকি হুমকি দিয়েছিলেন। ময়নাতদন্তে তারা দিচ্ছিলেন এবং সে কারণেই নাকি সূর্যাস্তের পর ময়নাতদন্ত করেন এই অপূর্ব বিশ্বাস। প্রায় 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সিবিআই দপ্তর থেকে কাল বেরোনোর সময় এই ডাক্তার অপূর্ব বিশ্বাস, ফরেনসিক মেডিসিনের, তিনি এই কথা বলেন। এই অপূর্ব বিশ্বাসী অভয়ার ময়নাতদন্ত তড়িঘড়ি 1 ঘন্টার মধ্যে নমনম করে আরজিকর মর্গে করে বডি দাহ কাজের জন্য ছেড়ে দেন। আমি প্রথম থেকে একের পর এক প্রশ্ন তুলে গেছি, এই জবাব চায় বাংলাতে। এই ময়নাতদন্ত, এই পয়েন্ট অফ কন্টেনশন, এই ময়নাতদন্ত একেবারে প্রথম ধাপে প্রমাণ লোপাট শুরু হয়েছিল এই ময়নাতদন্তের টেবিল থেকে, এই মর্গ থেকে, পুলিশ মর্গ আরজিকর হাসপাতালে। এই ডাক্তারবাবু অপূর্ব বিশ্বাস 45 দিন পর এটা স্বীকার করছেন, বা তার স্বীকার করার ইচ্ছা জেগেছে যে প্রেশার ছিল। এটা স্বীকার করার ইচ্ছা বলবো না, আসলে গ্রেপ্তার হওয়ার ভয়। ক্ষমা করবেন কিন্তু ন্যাকামো হচ্ছে। চাপ দিল আর আপনি এমনি করে দিলেন। চাপ দিল কোনো এক্স কাউন্সিলর আর আপনি কাউকে না জানিয়ে নিজের ইচ্ছাতে এভাবে পোস্টমর্টমটা করে দিলেন সন্ধ্যের পরে। না আসলে ডাক্তারবাবু, নির্দেশ এসেছিল খুব লম্বা উঁচু কোনো বাড়ি থেকে, নির্দেশ এসেছিল একেবারে সর্বোচ্চ স্তর থেকে, নির্দেশ এসেছিল অনেক বড় কোনো জায়গা থেকে, এবং সে কারণে আপনি না বলতে পারেননি। ডাক্তার অপূর্ব বিশ্বাস, ফরেনসিক মেডিসিন, ফরেনসিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের অ্যাসোসিয়েট প্রফেসর, যিনি অভয়ার ময়নাতদন্তের দায়িত্বে ছিলেন, তিনি ঠিক কি বলেছিলেন কাল, যে বিস্ফোরক দাবি অপূর্ব বিশ্বাস করেছিলেন, একবার শোনাবো। করার জন্য কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল, ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন, আমাকে বলেছিলেন।
ওনার রিলেটিভ একজন কেউ হয়, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। তারাই বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। ওনাদের বাড়ির ওখানকার এক্স কাউন্সিলর। দেখুন, ঠিক এই জায়গাতেই আমার প্রশ্ন যে তার মানে অভয়া নিশ্চয়ই কিছু জেনে ফেলেছিল। এর আগে আমরা দেখিয়েছি নিম্নমানের ওষুধের যে র্যাকেট, সেই র্যাকেট এবং তার পাশাপাশি একাধিক কিছু অভয়া নিজের মোবাইলে অনেকের সাথে শেয়ার করেছিল বলে শোনা যাচ্ছে। নিজের মোবাইলে কিছু ভিডিও শেষ কয়েকদিনে রেকর্ড করেছিল বলে সূত্রের খবর। কিন্তু অভয়া ঠিক কি কি জেনে থাকতে পারে একবার দেখব। কি জেনে ফেলেছিলেন অভয়া? আরজি করের ভেতরে দুর্নীতি জেনে ফেলেছিলেন? কেন এভাবে নৃশংসভাবে বীভৎসভাবে অভয়াকে মারা হলো, এই প্রশ্নের উত্তর কিন্তু আমরা এখনো পাইনি। অঙ্গ পাচার চক্রের হদিশ পেয়েছিলেন, যেটা এখন জানতে পারছি সিবিআই যে প্রোব করছে। টেন্ডার দুর্নীতি ধরে ফেলেছিলেন শুভেন্দু অধিকারী থেকে শুরু করে একাধিক রাজনীতিবিদ বলছেন এই সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, এরা লিটারালি এই টেন্ডার দুর্নীতি করতো। চেস্ট মেডিসিনের দুর্নীতি ধরে ফেলেছিলেন। কোনো পার্টিকুলার ড্রাগ, কোনো পার্টিকুলার ওষুধ, যে ওষুধটা আসলে ভেজাল, ধরে ফেলেছিলেন। ক্যাম্পাসে মধুচক্র চলছে, যেটা বারবার বলা হচ্ছে। ওটি রুমগুলোকে, এই অভিজ্ঞদেরা ওটি রুমগুলোকে নিজেদের মদের মেহফিলে পরিণত করেছিল। কোল্ড ওটি রুম, চেস্ট মেডিসিন এবং অর্থোপেডিক ডিপার্টমেন্টের বিভিন্ন ঘর, এই সমস্ত ঘরে এই মেহফিল বা এই মধুচক্র চলতো। এটা কি জেনে ফেলেছিলেন অভয়া? অত্যন্ত বড় কিছু কিছু সন্দেহ দানা বাঁধছে। তার কারণ এখনো ৪৫ দিন হয়ে গেছে, আমরা জানি না অভয়া ঠিক কেন এরকমভাবে নৃশংসভাবে মারা গেল। জানার উপায়ও নেই। আমি বললাম না রহেগা বাস না বাজে কি বাঁশুরি, বডিটাই তো নেই। এই অপূর্ব বিশ্বাস আজ ৪৫ দিন পর ন্যাকা সেজে তিনি বলছেন যে আমার ওপরে নাকি প্রেশার ছিল, রক্তগঙ্গা বইয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। কে এই অপূর্ব বিশ্বাস? অপূর্ব বিশ্বাসকে কি একেবারে ক্লিন চিট দেওয়া যায়? না, এই অপূর্ব বিশ্বাস তো সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ছিলেন। একবার যদি আমি দেখতে পারি যে এই অপূর্ব বিশ্বাস, আপনাদেরও দেখাবো এই অপূর্ব বিশ্বাস কে ছিলেন। কে এই অপূর্ব বিশ্বাস? আরজি করের ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞ, অ্যাসোসিয়েট প্রফেসর ফরেন্সিক এবং টক্সিকোলজি ডিপার্টমেন্টের অপূর্ব বিশ্বাস আজকে ৪৫ দিন পরে হাত তুলে দিচ্ছেন। কিন্তু হাত তুলে দিলে হবে না তো, হয়তো গ্রেপ্তারিও হতে পারে। অভয়ার ময়নাতদন্তকারী আধিকারিক, একেবারে ইল্লিগালি এই ময়নাতদন্ত করা হয়েছে। একজন এমবিবিএস ডাক্তার হিসাবে কেন এনার রেজিস্ট্রেশন বাতিল হবে না? ভয়ঙ্কর। না মেনেছেন কেন্দ্রীয় গাইডলাইন, না মেনেছেন রাজ্যের গাইডলাইন। সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ, একাধিক প্রফেসর বলেছে অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। শুধু তাই নয়, সন্দীপের বিরুদ্ধে দুর্নীতি মামলায় তদন্ত কমিটির সদস্য ছিলেন। আক্তার আলী যে অভিযোগগুলো তুলেছিলেন, সেই অভিযোগগুলোর তদন্তের ভার দেওয়া হয়েছিল এই অপূর্ব বিশ্বাসকে, এবং সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিলেন এই অপূর্ব। ইন্টারনাল যে কমিটি তৈরি হয়েছিল, সে কমিটিতে ক্লিনচিট দেওয়া হয়েছিল এই অপূর্ব বিশ্বাস, সন্দীপ ঘোষকে ক্লিনচিট দিয়েছিলেন। আজকে অপূর্ব বিশ্বাস, পার্ডন মাই ওয়ার্ডস, ক্ষমা প্রার্থী। কিন্তু অপূর্ব বিশ্বাস ন্যাকা ন্যাকা করে এই কথাগুলো বলতে পারেন না ওনার ওপরে প্রেশার ছিল। আরে প্রেশার ছিল তো কি ছিল? আপনি সন্দীপ ঘোষকে জানিয়েছেন, আপনি ডিএমইকে জানিয়েছেন, আপনি ডিএইচএসকে জানিয়েছেন। আপনারই দলের যে ৩ জন করেছিল তার মধ্যে থেকে একজন সদস্য রীনা দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এনআরএস, তিনি নির্দিষ্টভাবে যে চালান দেওয়া হয়েছিল তাতে লিখেছিলেন যে আমি এই ময়না তদন্তে হাত দিতে পারি তখনই যখন ৪টের পরে কোনো এসপি বা ডিএম বা কলকাতা পুলিশের থেকে বিশেষ অনুরোধ আসে। আপনি একবারও সই করেছিলেন অপূর্ববাবু? আপনি তো ফেঁসে যেতে পারেন, হয়তো গ্রেপ্তারও হতে পারেন। বাংলায় নজির তৈরি হবে, একজন ফরেন্সিক মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর তিনি গ্রেপ্তার হচ্ছেন। আর কার কথা বলছেন? আমি আরেকবার এই রক্তগঙ্গা বয়ে যাওয়ার যে বাইট, যেটা একদম শুরুতে আমি আপনাদেরকে শোনালাম, এই অপূর্ব বিশ্বাস ৪৫ দিন পরে হঠাৎ করে তার মনে হয়েছে বেরিয়ে এসে যে আমার উপরে প্রেশার ছিল। আরে প্রেশার ছিল তো কি, আপনার থেকে বেশি সাহস এবং সোজা মেরুদণ্ড নিয়ে বোধহয় একজন ওয়ার্ড বয় বা একজন ইন্টার্ন সেও কাজ করে। আপনি যে মেরুদণ্ডের অভাবটি দেখিয়েছিলেন, শুনুন আরেকবার ৪৫ দিন পর এ বাবু কি বলছেন। করার জন্য কাকা পরিচয় একজন ছিল, যে বলেছিল ওই দিনকে পোস্টমর্টম না হলে রক্তগঙ্গা বইয়ে দেবে। বাড়ির লোককে বলেছিল তাড়াতাড়ি করতে, পেপার আসার জন্য দেরি হওয়ার জন্য পোস্টমর্টম একটু দেরি হয়েছিল। বাড়ির লোক থেকে প্রেসার করা হয়েছিল ওই দিন পিএম না হলে রক্তগঙ্গা বয়ে যাবে। এক্স কাউন্সিলর বলে একজন কেউ ছিলেন, নাম বলতে পারবো না। এক্স কাউন্সিলর বলেছিলেন? হ্যাঁ, ওনার বাড়ির বলেছিলেন।
আমাকে বলেছিলেন ওনার রিলেটিভ একজন কেউ হয়, নট ব্লাড রিলেটেড, মেবি বাইরের কেউ, বাইরের লোক। তারাই বলেছিলেন পোস্টমর্টম ওই দিনই করতে হবে। ওই দিনই করতে হবে? হ্যাঁ, ওই দিনই করতে হবে। ওনাদের বাড়ির ওখানে এক্স কাউন্সিল। অপূর্ব বিশ্বাস সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ বলে আসলে ফার্স্ট স্টেপের যে এভিডেন্স ট্যাম্পারিং তার অংশ হয়েছিলেন, চাকরি যাওয়ার ভয়ে অংশ হয়েছিলেন। অপূর্ব বিশ্বাস বোধহয় অজান্তে জেলে যাওয়ার এবার ভয় পাচ্ছেন। তার কারণ অপূর্ব বিশ্বাস তিনটে জিনিস করেছেন। এক, ফার্স্ট স্টেপে অজান্তে এভিডেন্স ট্যাম্পারিং, দ্বিতীয়ত এই বডি প্রিজার্ভ না করা, এবং তৃতীয়ত একেবারে কমপ্লিটলি ইল্লিগাল একটি পোস্টমর্টম করা, একেবারে বেআইনি, এবং যার নাম এখনো তিনি বলতে থরথর করে হয়তো কাঁপছেন। হয়তো মাথার উপরে নির্দেশ আছে, এত বড় কেউ হয়তো ফোন করে বলেছে অপূর্ব এটা বলবে না, আমি বলে দিচ্ছি। গোটা বাংলা যে এক্স কাউন্সিলরের নাম নিয়ে আলোচনা করছে, কথা বলছে, বিরোধীরা বলছে, জুনিয়র ডাক্তাররা বলছে, এমনকি পাড়া প্রতিবেশী যারা রয়েছে অভয়ার তারাও বলছে, সংবাদ মাধ্যমে প্রকাশ সেই সঞ্জীব মুখার্জি বলে একজন চরিত্র, সে কে? একবার দেখে নেব এই সঞ্জীব মুখার্জি কে। সঞ্জীব মুখার্জি পানিহাটির প্রাক্তন বাম কাউন্সিলর, একটা সময় সিপিএম করতেন, তারপর তৃণমূল করেন, একটা সময় কাউন্সিলর ছিলেন, তৃণমূল জমানায় দল বদল করেন, ক্ষমতার দিকে চলে আসেন এবং এখন ক্ষমতাশালী তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাপ নেতা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষের ছায়া সঙ্গী। এই নির্মল ঘোষ চরিত্রটিও এরপরে আসবে, আজকে সিবিআই সামন করেছে। অভয়ার দ্রুত ময়নাতদন্তে চাপ দিয়েছিল এই সঞ্জীব মুখার্জি। অভয়ার কাকা পরিচয় দিয়ে কাগজে সই করিয়েছিল, সেই চিঠিও ইতিমধ্যে ভাইরাল। শ্মশানের নথিতেও স্বাক্ষর সঞ্জীবের। আপনাদের মনে থাকবে অভয়ার মা বাবা বলেছিল শেষবার অন্তত আমরা শ্মশানের দাহ কাজের যে মিনিমাম খরচা পাতি বা শৈশাবুত সেগুলোও করতে পারিনি। আর এই নির্মল ঘোষের যে চেলা এই সঞ্জীব মুখার্জি, নির্মল ঘোষ আসলে কে? নির্মল ঘোষকে আজকে সিবিআই তলব করেছিল। নির্মল ঘোষ তিনি 6.5 ঘন্টা পরে বেরিয়েও যান, এবং নির্মল ঘোষকে গুণধর নির্মল ঘোষ পানিহাটির তৃণমূল বিধায়ক অত্যন্ত প্রোঅ্যাক্টিভ হয়ে পড়েন, অত্যন্ত প্রোঅ্যাক্টিভ। অভয়ার দেহটি যেন তেন প্রকারণে শ্মশানে ঢোকাতে হবে। 9ই আগস্ট অভয়ার দেহ উদ্ধারের দিন তিনি যান হাসপাতালে। এর পাশাপাশি প্রথম থেকে নির্মল ঘোষকে সন্দীপ ঘোষের চেম্বারে দেখা যায়, এবং আরও অনেক কিছু আছে। নির্মল ঘোষ কি কি জিনিস বলে ফেলেছিলেন উনি নিজেও হয়তো ভুলে গেছেন, আমরা মনে রেখেছি। সেই ভিডিও দেখাবো, সেই বিস্ফোরক কথা দেখাবো। হাসপাতালের মর্গের আশেপাশে ছিলেন, এবং এই নির্মল ঘোষ বলেছেন, একটু টিজারের মতন বলে রাখি আপনাদেরকে, এই নির্মল ঘোষ বলেছিলেন মর্গের সামনে দাঁড়িয়ে, ওটা সেমিনার রুম নয়, ওটা ড্রেসিং রুম। অর্থাৎ নির্মল ঘোষ জানতেন যে আসলে খুনের প্লেস অফ অকারেন্সটা সেমিনার রুম নয়। বলেছিলেন নির্মলবাবু, আপনাকে সেই বাইট আমরা শোনাবো। শ্মশানেও দেখা গেছিল বিধায়ককে, এবং তড়িঘড়ি যাতে দেহ চুল্লিতে ঢুকে যায় তার দায়িত্ব নিয়েছিলেন এই নির্মল ঘোষ, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে। নির্মল ঘোষ কিন্তু বারবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়েছেন। আমার সাথে এই মুহূর্তে দুজন চিকিৎসক রয়েছেন, দুজনেই স্বনামধন্য চিকিৎসক, এবং আপনারা প্রতিদিন প্রায় 1 মাস ধরে এনাদেরকে বিপ্লবে, প্রতিরোধে, প্রতিবাদে দেখছেন। আমার সাথে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন ডক্টর নারায়ণ বন্দ্যোপাধ্যায়, এবং আমার সাথে অনলাইনে এই মুহূর্তে রয়েছেন সুবর্ণ গোস্বামী। আমি নারায়ণবাবুর কাছে প্রথমে আসি। নারায়ণবাবু, প্রথম ধাপে ধাপে আমরা দেখি একটা কেস ডেভেলপ হয়, এখানে ধাপে ধাপে একটা কেস ট্যাম্পার করা হয়েছে। ক্ষমা করবেন কিন্তু ডাক্তারবাবু, একাংশের ডাক্তারবাবুদের পাকা মাথায়, যারা মেডিকো লিগাল কেস জানে, যারা ফরেন্সিক জানে, তারা যেভাবে এভিডেন্স ট্যাম্পারিংয়ের অংশ হয়েছে, এবং এই অপূর্ব বিশ্বাস এতদিন পরে ইনোসেন্টলি বলছেন যে তার উপরে নাকি প্রেশার ছিল, এটা ভারতবর্ষের ইতিহাসে বোধহয় ক্রিমিনাল সায়েন্সে বোধহয় এটা কেস স্টাডি হয়ে থাকবে। স্যার দেখুন, একটা কথা বলতে চাই যে ডাক্তারদের উপর ট্রিমেন্ডাস প্রেশার থাকে, এবং খুব কম ডাক্তারেরই সেই ক্ষমতাটা আছে সরকারি ক্ষেত্রে সেই প্রেশার থেকে বেরিয়ে মুখ খোলার। তারপর যদি এই প্রেশারটা আরও উপরমহল থেকে আসে, সেটাকে বোধহয় কন্ট্রোল করাটা ভীষণ ডিফিকাল্ট। এখানে সবচেয়ে ব্যাপার হচ্ছে যে এখন কিন্তু সত্যিকারের শার্লক হোমসের দরকার, কারণ আদৌ খুন কোথায় হয়েছিল সেটাই জানা নেই। সুতরাং প্রথম থেকে সিবিআইকে যারা যারা সন্দেহভাজন তাদেরকে নিয়ে সিবিআই যেন তাদের মতো করে তদন্ত করে,
ঠিক ধরা পড়বে কে দোষী, কারণ কয়েকজনের বয়ানেই ধরা পড়বে, ডাইরেক্ট এভিডেন্স না হলেও ইনডাইরেক্ট এভিডেন্সে ধরা পড়বে। সেকেন্ড হচ্ছে, কেন আমরা এটা একটা আলাদা ব্যাপার ভাবছি কেন? একজন ফরেনসিক মেডিসিনের বিশেষজ্ঞ হলেও তিনি ডাক্তার। আমরা দেখেছি আরজি করের প্রিন্সিপাল যিনি, তিনি তো গ্রেপ্তার হয়েছেন। সুতরাং ডাক্তাররা তো এই সমাজ ব্যবস্থারই অঙ্গ। যে সমাজ ব্যবস্থায় রাজনীতিবিদ, ডাক্তার, আমি মনে করি সব জায়গায় একটা পচন ধরেছে। এই পচনটা না বেশ কিছুদিন ধরে আরম্ভ হয়েছে। তার কারণ কি? সেখানে দুটো ভাগ, হয় আপনি শাসক দলের পরে থাকুন, আপনি গুড বুকে থাকবেন, আর যদি শাসক দলের বিরোধিতা করুন, ভালো কাজেও যদি বিরোধিতা করেন, আপনি ব্যাড বুকে চলে যাবে এবং সবাই মিলে আপনাকে ট্রোল করতে থাকবে, সমাজ মাধ্যমে বিভিন্ন রকম লিখতে থাকবে, এমনকি প্রকাশ্যে মাইকেও বলতে থাকবে। এই ব্যাপারটা থেকে আমাদের ভারতবর্ষের রাজনীতিকে বার হতে হবে। বিরোধী শূন্য রাজনীতি বলে কিছু হয় না। রাজনীতি, প্রকৃত গণতন্ত্র যদি এস্টাবলিশ করতে হয়, বিরোধী পক্ষ থাকবে, বিরোধী পক্ষ কনস্ট্রাকটিভ বিরোধিতা করবে, এবং যারা শাসক পক্ষ বিরোধী পক্ষের ব্যাপারটা যুক্তি দিয়ে খণ্ডন করবে। এখানে তো যুক্তির কথা আসেই না। আমি দেখছি রাজনীতি কি সভ্য মানুষদের জন্য নয়? সবই কি মানে অসভ্য, যারা কথাবার্তা বলতে পারে না, যারা পড়াশুনো করেনি তাদের জন্য? আমরা কি ভুলে যাচ্ছি 1960-65 সালের যে সম্পর্ক, বা আমি অটল বিহারী বাজপেয়ীর কথাই বলি না কেন, যে রাজনৈতিক শোভনতা, সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি ভাবাচ্ছে। এবং রাজনৈতিক শোভনতা হারানোর জন্য ডাইরেক্ট রাজনৈতিক চাপের মুখে আমরা ডাক্তাররা পড়ছি। মেরুদণ্ড ঠিক রাখা কিন্তু সত্যি খুব কঠিন। বেশ বেশ নারায়ণবাবু, আমি সুবর্ণ গোস্বামীর কাছে যাওয়ার আগে সুবর্ণ গোস্বামী এবং দর্শকদের একটি প্রতিক্রিয়া শোনাতে চাই। এই নির্মল ঘোষ পুরোটাই রাজনীতি, এবং এই পুরোটাই সিস্টেম্যাটিক্যালি অর্কেস্ট্রেট করা হয়েছে, অর্থাৎ একেবারে ধরে ধরে প্রতি ধাপে প্রমাণ লোপাট করা হয়েছে। ক্লাসিক্যাল প্রমাণ লোপাট যদি কেউ দেখতে চায় তাহলে অভয়া কেস ডায়েরি পড়ুক। এক্ষেত্রে দাঁড়িয়ে সুবর্ণ গোস্বামী, আপনি নিশ্চয়ই শুনতে পারবেন, 9 তারিখ নির্মল ঘোষ তিনি নিজে এটা বলেছিলেন। আবারও বলছি, নির্মল ঘোষ তিনি এটা বলেছিলেন ওটা সেমিনার রুম নয়। তার মানে সেমিনার রুম আসলে বোধহয় প্লেস অফ অকারেন্স ছিল না। এবং এটা অদ্ভুতভাবে আমরা সবাই শুনেছিলাম, আমাদের হয়তো তখন কানে বাজেনি। আজ নির্মল ঘোষ যখন সিবিআই দপ্তরে যাচ্ছেন, আজ অপূর্ব বিশ্বাস যখন বলছেন যে চাপ ছিল, আমরা আবার বাইকটা শুনেছি। এবং এই অংশটি পিসিআর আমাদের শোনাচ্ছে, একবার শুনি। যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কিন্তু যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। সুবর্ণ গোস্বামী, তার মানে তো 2 2 4 হয়ে যাচ্ছে। যে ড্রেসিং রুম বা বাথরুম যেগুলো ভেঙে ফেলা হয়েছিল, সেই জায়গাতেই তার মানে অভয়ার দেহ থেকে থাকতে পারে। নির্মল ঘোষ যিনি সকাল থেকে ওখানে ছিলেন, তিনি অন্তত প্রথমে একদম শুরুর দিন যে বাইট দিয়েছিলেন রিপাবলিক বাংলা খাতে, সেখানে তো তিনি বলছেন না ওটা সেমিনার রুম নয়, ওটা ড্রেসিং রুম, মেয়েরা ড্রেস চেঞ্জ করে। এটা তো ভয়ঙ্কর। মানে প্রথম থেকে এই কাজটা শুরু হয়েছিল। একদম শুরুর দিন থেকেই আমরা যেটা বলে আসছি যে দেখুন, রাজনৈতিক মদত এবং প্রশাসনিক প্রশ্রয়ে এই তদন্তকে ধামাচাপা দেওয়া এবং তথ্য প্রমাণ লোপাট করা, এবং হচ্ছে যে প্রকৃত অপরাধী ধর্ষক এবং খুনিদের আড়াল করার কাজ চলছে। আমরা প্রথম দিন থেকে এই নির্মল বাবুদের, এই সঞ্জীব বাবুদের ভূমিকা আমরা দেখেছি। মৃতদেহ পুলিশ যখন হচ্ছে যে পুলিশ এবং প্রশাসন মিলে চাপ দিয়ে যে সেদিন সন্ধ্যের পরে অকারণে বিনা কারণে ওই দিনে রাত্রিবেলায় করায়নি, তাদের একটা উদ্দেশ্য ছিল যে মৃতদেহটাকে নামকাওয়াস্তে একটা ময়নাতদন্ত করিয়ে তড়িঘড়ি পুড়িয়ে দিতে হবে, তাতে প্রমাণ লোপাট হয়ে যাবে। এবং ওইখানে যেভাবে সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ যারা, এই অপূর্ব বিশ্বাস এবং আরো 2 জন, তাদেরকে ডেকে নিয়ে নামকাওয়াস্তে একটা ময়নাতদন্ত করা হয়েছিল, এবং তারপর পুলিশ মৃতদেহটা নিয়ে গিয়ে সঞ্জীব মুখার্জিদের হাতে তুলে দিয়েছিলেন নির্মল বাবুর লোকজন। এবং সঞ্জীব বাবু স্থানীয় শাসক দলের নেতা, সকলেই জানেন
তিনি আগের জন্মে কি ছিলেন সে ভেবে তো লাভ নেই। পূর্বজন্মে যারা বিশ্বাস করেন তারা পূর্বজন্মে হয়তো ওনার রাজস্থানে বাড়ি ছিল, বাড়িতে পাথর কাটা হতো, সেসব গল্প বলে লাভ নেই। এখন আমরা জানি গত কয়েক বছর ধরে নির্মলবাবু শাসক দলের ঘনিষ্ঠ প্রচারক নেতা, স্থানীয় নেতা সঞ্জীব বাবু। সুতরাং যেটা হচ্ছে যে সঞ্জীব বাবু শ্মশানের যে কাগজ সই করে তিনি তোলেন তার সই আছে, ফলে সঞ্জীব বাবু, নির্মল বাবু এদেরকে সিবিআই এর অনেক আগে ডাকা উচিত ছিল। 1 মাসের উপর হয়ে গেল, সিবিআই কাদেরকে ডাকলো, কি করলো আমরা কিন্তু বুঝতে পারছি না। সিবিআই এর যে ভূমিকা এটা নিয়েও আমাদের দ্বন্দ্ব হচ্ছে, তার কারণ 1 মাসের বেশি তদন্ত ভার পেয়েছে। এই যে ক্লুগুলো ময়ূক তুমি দেখাচ্ছ, এই ভিডিও ক্লিপ না নিয়ে হোমওয়ার্ক না করে তারা হচ্ছে যে নেমে পড়েছে, এরকম তো ভাবা যায় না। এবং যদি আমরা পরপর দেখি তাহলে কিন্তু হচ্ছে যে আজকে যাদের যাদের ডাকা হচ্ছে, অপূর্ব বিশ্বাসকে এত দেরিতে কেন ডাকা হচ্ছে? যারা ফরেনসিক করেছে তাদের তো অনেক আগে, 1 মাস আগে ডাকা উচিত ছিল। এই অবিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, তাদেরকে 1 মাস আগে ডাকা উচিত ছিল। তেমনি একইভাবে নির্মল বাবু, সঞ্জীব বাবু, যাদের শ্মশানের কাগজে সই আছে, ভিডিও ক্লিপিং এ বক্তব্য আছে, তাদের 1 মাস আগে ডাকা উচিত ছিল। এখন এত দেরিতে ডেকেছে আমরা জানি না, একই তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে। সিবিআই নিজে সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে বলছে যে তথ্য প্রমাণ ট্যাম্পার করা হয়েছে, ডিস্ট্রয় করা হয়েছে, বিকৃত করা হয়েছে ক্রাইম সিন। তারপরেও তারা হচ্ছে যে এদেরকে কেন ডাকছে না? এতদিন কি তাহলে তাদের অ্যালিবাই তৈরি করতে দেওয়া হলো? আমরা তো জানি যে যে অপরাধ স্থল সেটা যে সেমিনার রুম নয়, এই সন্দেহ তো আমাদের অপরাধ মানে সেমিনার রুমের ছবি থেকেই পরিষ্কার হয়ে গেছে, ওখানে মৃতদেহ আবিষ্কার হয়েছে। কিন্তু অপরাধ স্থল কোথায়, তাহলে সেটা বের করতে সিবিআই এর এত সময় লাগছে কেন? এটা তো অনেক আগে থেকেই এদেরকে হেফাজতে নিয়ে জেরা করলেই বেরিয়ে যেত। ঠিক ঠিক ঠিক। এবং তার পাশাপাশি আরেকবার আমি দর্শকদের, যারা এই মুহূর্তে টেলিভিশনে জয়েন করেছেন, আরেকবার শোনাচ্ছি। নির্মল ঘোষ 9 তারিখে তিনি নিজেও বলেছিলেন যে ওটা সেমিনার রুম নয়, ওটা মেয়েদের ড্রেসিং রুম। একবার শুনি, এবং এর পাশাপাশি নির্মল ঘোষ কি কি বলেছিলেন শুনবো। প্রথমে ড্রেসিং রুম নাকি ওটা সেমিনার রুম নয়, একবার শুনি আরেকবার সেই প্রতিক্রিয়া। সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কিন্তু যে সিসিটিভি সেমিনার হল একটা গুরুত্বপূর্ণ জায়গা না, ওই জায়গাটা সেমিনার হল নয়, ওটা অ্যাকচুয়ালি ওখানে মেয়েরা ড্রেস চেঞ্জ করে। কার নির্দেশে ফরেন্সিক এত তাড়াতাড়ি হয়েছে? কার নির্দেশে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কি? কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রথম থেকে সমস্তটা জানতেন। এটা আমি নই, ময়ূক নয়, এটা নির্মল ঘোষই বলছেন। নির্মল ঘোষ ঠিক কী বলছেন মুখ্যমন্ত্রী সম্বন্ধে? বিস্ফোরক কয়েকটা কথা 9 তারিখে বলেছিলেন উনি। আরেকবার মনে করিয়ে দিচ্ছি, রিমাইন্ডার, যে আসলে এটা লোয়ার লেভেল থেকে হয়নি, খুব খুব উঁচু লেভেল থেকে হয়েছে। কে আমরা জানি না, কিন্তু নির্মল ঘোষ কি বলছেন শুনুন। সব কিছু, যা কিছু আমাদের ডাক্তার, নার্স, বাবা মা এবং সাধারণ মানুষের যে ডিমান্ড, সেটাকে সিপি সাহেব নিজে বসে থেকে এবং নিগম সাহেব, প্রিন্সিপাল সেক্রেটারি অফ দি হেলথ, সিএম এর অর্ডারে এখানে বসে থেকে যা কিছু ঘটনা হয়েছে, ডাইরেক্টর এসেছে, প্রিন্সিপাল এসেছে, অল ডক্টরস, প্রিন্সিপাল অ্যাডমিনিস্ট্রেশন তারা রয়েছে, ডাইরেক্টর পিজি, অল ডাক্তারস, লেডি ডাক্তারস, তাদের যা দায়িত্ব দেওয়া হয়েছে সে দায়িত্বতে ভিসেরা ওখানে হয়েছে। সমস্ত কিছু আলোর বাতাবরণ অন ক্যামেরা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই পুরোটা হয়েছে। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় জানতেন না যে এই কেসটা ভয়ানক কেস? মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই জানতেন। এবার তো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে গোটা বাংলার মানুষের। তার মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো জিনিসটা জেনেও আসলে না জানার একটি পরিবেশ তৈরি করেছিলেন? স্বাস্থ্যমন্ত্রী পুরোটা জানতেন। নির্মল ঘোষ যে বিধায়ক, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ওখানে প্রেজেন্ট ছিলেন শেষ অবধি, শ্মশানে তড়িঘড়ি বডি দাহ করে দেওয়া হয়েছে, তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সব কিছু হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের অর্ডারে কারা কারা এসছে সব বলে দিয়েছিলেন 9 তারিখ। আরেকবার শুনি। এবং আমার বিশ্বাস আছে কলকাতা পুলিশ পারবে, এবং সিএম নিজে ইন্টারফেয়ার করেছে, বাবা মার সঙ্গে কথা বলেছে, আমাদের সঙ্গে কথা বলেছে, সিপির সঙ্গে কথা বলেছে, প্রিন্সিপাল সেক্রেটারি হেলথের সঙ্গে কথা বলেছে, সবাই এখানে রয়েছে। আপনাদের সহযোগিতা চাই যাতে করে কিনা ওই কালপ্রিট যে ঘটনা ঘটেছে তাকে যাতে পুলিশ বুক করতে পারে। দুটো জিনিস হয়েছিল, এক তড়িঘড়ি ময়নাতদন্ত করে দেওয়া এবং দেহ সৎকার করে দেওয়া। এবং আবারও বলছি, আমরা
আমরা অতি সাধারণ মানুষ, আমরা পুলিশ নই, আমরা ডাক্তার নই, আমরা ফরেন্সিক নই, আমরা স্বাস্থ্যমন্ত্রী নই, আমরা ডিএইচএস নই, আমরা ডিএমই নই, আমরা ন্যাশনাল মেডিকেল কলেজের প্রিন্সিপাল নই, আমরা আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল নই, কিন্তু আমরাও খালি চোখে দেখে বুঝতে পেরেছিলাম, আমরাও বারবার এটা বলেছিলাম যে যদি দেহটা সংরক্ষণ করা যেত। মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকে ওখানে ঝামেলা করেছিলেন, অগ্নিমিত্রা পাল, সজল ঘোষ তারা ওখানে দাঁড়িয়ে ঝামেলা করেছিলেন, কিন্তু যাদের চোখে লাগার কথা, বিনীত গোয়েল বডি প্রিজার্ভ করার কথা বলেননি, অপূর্ব বিশ্বাস বডি প্রিজার্ভ করার কথা বলেননি, নির্মল ঘোষ 9 তারিখ তিনি বলছেন অন ক্যামেরা, ভাবা প্র্যাকটিস করুন, 45 দিন হয়ে গেছে, 9 তারিখ অন ক্যামেরা নির্মল ঘোষ বলছেন যে ব্রুটাল, বিভৎস, ব্রুটাল মানে বিভৎস, নৃশংস, যে কোনো সিনোনিম ব্যবহার করুন, ব্রুটাল এই শব্দটা ব্যবহার করছেন, ব্রুটালি খুন করা হয়েছে। তারপরেও মনে হলো না যে এই দেহ সংরক্ষণ করে রাখার কথা, তারপরেও মনে হলো না 2বার বা 3বার পোস্টমর্টম হয়তো হওয়া উচিত, তারপরেও মনে হলো না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের বা সরকারের যে এবার এফআইআরটা মার্ডারের করা উচিত। কারণ নির্মল ঘোষ যখন এই কথাটা বলছেন তখন মর্গে অলরেডি বডি গেছে, ধরে নিতে হবে 6টা 10 থেকে 7টা 10-এর মধ্যে নির্মল ঘোষ এই কথা বলছেন। 11:45 এফআইআর ফাইনালি লজড হয়। ভাবুন কি ভয়ঙ্কর, মানে বডি চুল্লিতে যাচ্ছে, তারপর নিশ্চিন্ত হওয়া গেল যে না চুল্লি থেকে তো বেরিয়ে আসা যাবে না, এবার এফআইআরটা লিখি, সবাইকে বাঁচানো গেছে। দেখুন নির্মল ঘোষ ব্রুটাল এই শব্দটা ব্যবহার করছেন, শুনি। ব্রুটালি মার্ডার হয়েছে, ব্রুটালি অন ডিউটি, ব্রুটালি ইয়েস মার্ডার হয়েছে, তার সত্য উদ্ঘাটন করতে হবে এবং ক্রিমিনাল যে এই খুনের জন্য দায়ী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমি নারায়ণবাবু এবং সুবর্ণ বাবুর কাছে ছোট ছোট করে যাব। নারায়ণবাবু, এটা তো সিস্টেম্যাটিক্যালি এভিডেন্স ট্যাম্পারিং করে একটা খুনকে জাস্ট সাধারণ লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে প্রথম ধাপ থেকে। নারায়ণবাবু দেখুন, এর আগেও বলেছি, প্রথম 3 ঘন্টা প্রশাসনের দিক থেকে প্রচণ্ড গাফিলতি আমরা দেখেছি এবং পুলিশকে প্রচণ্ড নিষ্ক্রিয় দেখেছি। সেই পুলিশই পরের লাস্টের 3 ঘন্টা অত্যন্ত সক্রিয় হয়। এই নিষ্ক্রিয় পুলিশকে সক্রিয় হতে দেখাটাই আমাদের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। এই ব্যাপারটা যখন করার কথা ছিল যে জায়গার এভিডেন্সগুলো যাতে ডেস্ট্রয়েড না হয়, তখন বহু লোক ওখানে ঢুকেছে, সেটা আমরা ভিডিও দেখেছি। অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও দেখেছি কি তড়িঘড়ি মৃতদেহ সৎকার করা হয়েছে। আইডিয়ালি এখানে প্রত্যেকের কথা এইসব না ভেবে যাতে অভয়ার প্রপার বিচার হয় সেই দিনই তাদের করা উচিত ছিল, কিন্তু এখন তো সময় পেরিয়ে গেছে, এখন পোস্টমর্টেম করে লাভ কি? এখন বরঞ্চ সিবিআইকে আমরা চাপ দিই যাতে প্রকৃত দোষীরা ধরা পড়ে, এটাই আমার মনে হয় সবচেয়ে ভালো। কি বলেছেন ওনারা, এখন তার পোস্টমর্টেম করে লাভ নেই। ঠিক ঠিক। সুবর্ণবাবু দেখুন, আমি এই যে ভদ্রলোক আপনারা নির্মল বাবু বলে দেখালেন, একে তো আমি আমার চেহারা দেখে যা মনে হলো ইনি বোধহয় নামতু ঘোষ আগে ছিলেন, তো ফলে উনি এইসব খুন জখম ইত্যাদি দেখে অভ্যস্ত। উনি ব্রুটাল মার্ডার বলছেন মানে ওনার কাছে ব্রুটাল মানে সত্যি কতখানি ব্রুটাল সেটা বোঝা যাচ্ছে। এবার যেটা হচ্ছে যে এখন মাননীয় মুখ্যমন্ত্রী জানেন সবটা, এটা কিন্তু শুধু নির্মল বাবু একা বলছেন না, ডাক্তার সুশান্ত রায় তিনিও বলেছেন, তিনি লিখেছেন যে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে ওখানে গেছিলেন 9 তারিখে সকালবেলা। অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বহুজনকেই পাঠিয়েছিলেন তার দলে দলীয় নেতাদের, প্রশাসনের লোকেদের বাইরেও, যারা হচ্ছে যে ওখানে সকাল থেকে হাজির ছিলেন। তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী যখন নিয়মিত এনাদের কাছ থেকে খোঁজ খবর নিচ্ছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী কেন নির্দেশ দিলেন না যে এই দেহটাকে সংরক্ষণ করা হোক, পোস্টমর্টেম এখন না করিয়ে এটাকে সংরক্ষণ করা হোক, বা পোস্টমর্টেম করালেও তারপরে সংরক্ষণ করা হোক, তাড়াতাড়ি রাত্রিবেলা যেন পুড়িয়ে না দেওয়া হয়? নাকি মাননীয় মুখ্যমন্ত্রীই নির্দেশ দিয়েছিলেন? কারণ যা বলছেন ওনারা যে পুরোটাই মাননীয় মুখ্যমন্ত্রীর হচ্ছে যে সুপারভিশন চলছিল, নিয়মিত যোগাযোগ করছিলেন, সেইটা এখন হচ্ছে যে মানে বিষয় তদন্ত করে দেখার বিষয়। আমি জানি না সিবিআই সেই দিকে যাবে কিনা, যে কার নির্দেশে কিভাবে হয়েছিল, তো যাওয়া তো উচিত। এই ধরনের একটা কেস
এখন পুরোটাই সিবিআই এর উপর নির্ভর করছে, কারণ সিবিআই 1 মাস লাগিয়ে দিল শুধু এদেরকেই জেরা করতে। তারপরে তার উপরের ধাপগুলো কখন আদৌ সিবিআই পৌঁছাবে কিনা এই নিয়ে কিন্তু জনমানসের সন্দেহ তৈরি হতে শুরু করেছে। বেশ বেশ, অনেক ধন্যবাদ সুবর্ণবাবু, নারায়ণবাবু, দুজনকে আমি একটু থামাচ্ছি, কারণ এই মুহূর্তে দুটো ব্রেকিং নিউজ আমার কাছে এসেছে, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই কেস রিলেটেড। প্রথমে দেখে নেব আবার নতুন করে স্ক্যানারে কি কোনো প্রভাবশালী আসতে পারেন, কারণ এই মুহূর্তে আমরা এই অপূর্ব বিশ্বাসের যে কথা, সেই অপূর্ব বিশ্বাসের কথার সূত্র ধরে যা জানতে পারছি, অপূর্ব বিশ্বাস যে কথাগুলো বলে এসেছেন সিবিআই দপ্তরে, এবার নতুন করে অনেকে জড়িয়ে পড়তে পারেন, কারণ অপূর্ব বিশ্বাস বলেছেন প্রবল প্রেসার ছিল এবং তার পাশাপাশি রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে এমন কথাও তাকে বলা হয়েছিল যদি আজই ময়নাতদন্ত না করা হয়। অভয়ার দ্রুত ময়নাতদন্তে যে চাপ ছিল, সেই চাপ কি একেবারে মাথা থেকে এসেছিল, একেবারে টপ লেভেল থেকে, আবারও বলছি অত্যন্ত বড় টপ লেভেল থেকে দ্বিতীয় ময়নাতদন্ত না করানোর যে তোড়জোড়, সেই তোড়জোড় হয়েছিল। অর্থাৎ এর মধ্যে স্বাস্থ্য ভবন, এর মধ্যে নবান্ন জড়িত ছিল, কারণ বারবার যারা এখানে রয়েছেন, যারা অলরেডি গ্রেপ্তার হয়েছেন, সন্দীপ ঘোষ থেকে শুরু করে যাদের ইন্টারোগেট করা হয়েছে, তারা প্রত্যেকে এই কথা স্বীকার করেছিলেন। ডিএমই, ডিএইচএস, স্বাস্থ্য সচিব, এমনকি পুলিশ কমিশনার, তারা প্রত্যেকে লুপে ছিল। অর্থাৎ প্রত্যেকে জানতো প্রত্যেকটি পদক্ষেপের কথা। দ্বিতীয় ময়নাতদন্ত না করার জন্য যে অ্যাডভাইস, সেই অ্যাডভাইস কি একেবারে টপ লেভেল থেকে এসেছে? ওসিকে জিজ্ঞাসাবাদ করে ওসি বা আইওর ওপরও প্রভাবশালীর চাপ ছিল বলে এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে। এই মুহূর্তে যে সূত্রের খবর, অভিজিৎ মণ্ডলের ওপরও চাপ ছিল দ্বিতীয় ময়নাতদন্ত যাতে কোনোভাবে না হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আরেকটা ব্রেকিং নিউজ এই মুহূর্তে রাত 8:30 বাজে আরেকটা বড় ব্রেকিং জবাব চায় বাংলাতে। অভয়া কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা প্রথম ধাপ থেকে হয়েছিল। অভয়া কাণ্ডে প্রমাণ লোপাটের চেষ্টা একেবারে প্রথম ধাপ থেকে হয়েছিল। তৎকালীন ওসির অতি সক্রিয়তা অকারণে ছিল না। তৎকালীন ওসি হয় নিজের চাকরি বাঁচাচ্ছিলেন বা আরো ভয়ঙ্কর কিছু প্রেশার। এবং ওসি এই মুহূর্তে সূত্র মোতাবেক যা জানা যাচ্ছে, ওসি একা নিজের দায়িত্বে এই কাজগুলো করেননি, মাথার ওপরে আরো বড় লেভেলের কোনো অফিসার ছিল। রাতেই দাহ করতে মরিয়া ছিল পুলিশ। এবং পুলিশ, মাথায় রাখতে হবে, ওসির একার কথা এই পুলিশ চলছিল না। 200-300 পুলিশ বারবার শ্মশান থেকে শুরু করে অভয়ার বাড়িতে চলে যাওয়া, তার পেছনে এই অভিজিৎ মণ্ডল একা ছিলেন না। এই মুহূর্তে সূত্রের খবর, অত্যন্ত বড় উচ্চপদস্থ কোনো পুলিশ অফিসার, যে নির্দিষ্টভাবে যাকে সাহেব বলে যার নাম বেরিয়ে আসছে, যাদের নাম বেরিয়ে আসছে, তারা অত্যন্ত বড় উচ্চপদস্থ অফিসার। ডেপুটি কমিশনার লেভেলের একজন অফিসারও রয়েছেন, তার উপরও কোনো অফিসার রয়েছে যারা রীতিমতো প্রেশার ক্রিয়েট করেছিল। অভয়ার পরিবারের ওপরে প্রেশার ক্রিয়েট করতে বলা হয়েছিল। শোনা হয়নি দ্বিতীয় ময়নাতদন্তের আর্জিও একবার উঠেছিল, দ্বিতীয় ময়নাতদন্তের একটা সম্ভাবনা নিয়ে, কিন্তু সেই সম্ভাবনাও খারিজ করে দেওয়া হয় একেবারে টপ লেভেল থেকে। এবং তার পাশাপাশি পোস্টমর্টমের ক্ষেত্রে কি অসঙ্গতি ছিল, আমরা রিপাবলিক বাংলাতে বারবার পোস্টমর্টম নিয়ে প্রশ্ন তুলেছি এবং সেই পোস্টমর্টমের অসঙ্গতিগুলো আরেকবার আপনাদের মনে করাতে চাই। 45 দিন হয়ে গেছে 45 দিন, 100 দিনও দেখতে দেখতে হয়ে যাবে, হাফ সেঞ্চুরি আর 5 দিন পরে, মহালয়া চলে আসবে, দুর্গাপুজো চলে যাবে। এই প্রশ্নের উত্তরগুলো চাই। ময়নাতদন্তে একাধিক অসঙ্গতি ছিল, কেন ছিল? সূর্যাস্তের পরে অভয়ার ময়নাতদন্ত, অপূর্ব বিশ্বাস, আপনি বেআইনি কাজ করেছেন। কেন্দ্রের 2021-এর নোটিফিকেশন, রাজ্য স্বাস্থ্য ভবন যে নোটিফিকেশনকে স্যাংশন করে প্রত্যেকের কাছে পাঠিয়েছিল, সেগুলো মানেননি। চালান ছাড়াই দেহের ময়নাতদন্ত আপনি কি করে করলেন? সূর্যাস্তের পরে ময়নাতদন্তের জন্য এসআই এর সই ছিল, সাব ইন্সপেক্টরও নয়, সই থাকার কথা ডেপুটি কমিশনার বা কমিশনার লেভেলের বা ম্যাজিস্ট্রেট লেভেলের কোনো অফিসারের। কেন ছিল না? ছিল না ডিসি পদমর্যাদার আধিকারিকের সুপারিশ থাকতে হয়। দাদা, আপনি আজকে অকারণে ইনোসেন্ট সে যেগুলো বলতে পারেন না, আপনি গ্রেপ্তার হতে পারেন। আপনি যে অফেন্সগুলো করেছেন, আমি নির্দিষ্টভাবে ন্যায় সংহিতাতে ধরে দেখিয়ে দেবো কেন এগুলো কগনিজেবল অফেন্স হতে পারে, কেন এক্সরে করা হয়নি। একাধিক ফরেন্সিক বিশেষজ্ঞ জিজ্ঞেস করছেন, এই যে পেলভিক গার্ডেল ভেঙেছে, হাত ভেঙেছে না পা ভেঙেছে, গানশট ইনজুরির ক্ষেত্রেও যদি এক্সরে করা হয়, এক্ষেত্রে কেন করা হলো না? অন্তর্বাস থেকে নমুনা সংগ্রহ করা হয়েছিল কি? সুপ্রিম কোর্টও জিজ্ঞেস করছে এই প্রশ্নগুলো। স্যাম্পল কালেকশন কি প্রপারলি হয়েছিল কিনা?
ফিরোজ এডুল যে আইনজীবী বারবার বিভিন্ন ভাবে জিজ্ঞেস করেছেন, এই জিনিসগুলো হয়নি স্যার। অপূর্ব বিশ্বাস এই মুহূর্তে কেন দাঁতের ফরেন্সিকের জন্য নমুনা সংগ্রহ করা হয়নি তার উত্তর কে দেবে? ফরেন্সিক ডেন্টিস্ট্রির একাধিক এক্সপার্ট, নির্ভয়া কাণ্ডে যে ফরেন্সিক ডেন্টিস্ট্রির এক্সপার্ট ছিলেন তারাও প্রশ্ন করেছেন, তারাও রিপাবলিক বাংলায় মুখ খুলেছেন কেন দেহ সংরক্ষণের পরামর্শ দেওয়া হয়নি। আপনি তো দিতে পারতেন। ফরেন্সিক মেডিসিন টক্সিকোলজি ডিপার্টমেন্টের একজন অ্যাসোসিয়েট প্রফেসর যদি এটা সাজেস্ট করে, পুলিশ কি না করতো? কেন করা হয়নি? আপনি এই কেসটাকে একেবারে এটা এভিডেন্স ট্যাম্পারিং এর জায়গায় নিয়ে গেছে। লার্জার কনস্পিরেসিতে কেন অপূর্ব বিশ্বাস গ্রেপ্তার হবেন না? কেন সঠিক তাপমাত্রায় বীর্য সংরক্ষণ করা হয়নি? আবারও বলছি, যদি একজন কলকাতা পুলিশের অফিসার ইনচার্জ তিনি গ্রেপ্তার হতে পারেন ধর্ষণ এবং খুনের মামলায় লার্জার কনস্পিরেসির জন্য, যদি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতে পারে, অপূর্ব বিশ্বাস কেন এতগুলো জিনিস, সেই জিনিসগুলো নাকি তিনি প্রেসারে পড়ে করেছিলেন। আরে করেছিলেন কেন করেছিলেন? প্রথম দিন থেকে কি না হয়েছে আমি আরেকবার দেখাবো আপনাদেরকে। প্রথম রাত, যে রাতে দেহটি নিয়ে যাওয়ার, কার্যত হাইজ্যাক করে নিয়ে যাওয়ার চেষ্টা হয়েছে, সেদিন আমি আবারও বলছি, গোটা বাংলার মানুষের হয়ে কয়েকজনকে স্যালিউট জানানো উচিত। তারা রাজনীতি করে, কিন্তু তারপরেও স্যালিউট জানানো উচিত। তার মধ্যে থেকে একদিকে নির্মল ঘোষরা এই কাজ করছেন, তাড়াতাড়ি যাতে চুল্লিতে ঢুকিয়ে দেওয়া যায় সেই কাজটা করছেন। দেখুন, অভয়ার বডি নিয়ে যাওয়া হচ্ছে, পুলিশে 6 লাখ, পুলিশে 6 লাখ। ভাবুন, এত পুলিশ বোধহয় পুজোর ডিউটিতে থাকে না, এত পুলিশ বোধহয় রাষ্ট্র নেতার নিরাপত্তায় থাকে না। 300 থেকে 400 পুলিশ রেখে দেওয়া হয়েছে শুধুমাত্র এটা ইনশিওর করতে যাতে বডিটা তাড়াতাড়ি চুল্লিতে চলে যায়। এবং আমরা মর্গের কর্মী, আমরা শ্মশানের কর্মী, তাদের বাইট শুনিয়েছি যেখানে তারা বলেছে যে 3টে বডি পড়েছিল, তার আগে অভয়ার দেহটি তড়িঘড়ি চুল্লিতে ঢুকিয়ে দেওয়ার জন্য প্রেশার ছিল, সব জায়গায় প্রেশার ছিল। মমতা ব্যানার্জি কিচ্ছু জানেন না। মমতা ব্যানার্জি তো এটা অন্তত জানতেন যে সেদিন কিছু মানুষ, কিছু নাগরিক, কিছু সহনাগরিক অন্তত দেহটি আটকানোর চেষ্টা করেছিল যাতে সৎকার না হয়, যাতে সেটা প্রিজার্ভ হয়। মা বাবাও বলেছিল, কেন হয়নি? কারা বলেছিল একবার দেখি। মীনাক্ষী মুখার্জি, সর্বপ্রথম মীনাক্ষী মুখার্জি, কলতান দাশগুপ্ত, ধ্রুবজ্যোতি, তারা এই কাজটা করেছিলেন। একবার ফুল ফ্রেমে দেখানোর চেষ্টা করব। ভুলে যাচ্ছি আমরা, আমাদের বড্ড ঝাপসা মেমোরি, কিন্তু এই ছবিটা কোনো দিন ভুলবেন না। প্রথম দিন থেকে মীনাক্ষী মুখার্জি, ধ্রুবজ্যোতি সাহা, কলতান, দেখুন ডিসি নট, এবং তার পাশাপাশি পুলিশের আইপিএস অফিসাররা একজন মহিলাকে কিভাবে টেনে গায়ে হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। পুরুষ পুলিশ কর্মী, ডেসপারেশন ভাবুন, ডেসপারেশনটা শুধু ভাবুন। আইপিএস অফিসার, ইন্সপেক্টর লেভেল অফিসার, তারা নেমে পড়েছে, মহিলা পুলিশ তখনও আসেনি। জাস্ট বডিটাকে হাইজ্যাক করে যাতে শ্মশানে নিয়ে যাওয়া হয়, বড় সড়ো কাউকে বাঁচানোর জন্য এই কাজটি সেই দিন তারা করেছিল। প্লিজ ভুলে যাবেন না। এর পাশাপাশি মীনাক্ষী মুখার্জিরা যখন এই লড়াইটা লড়ছেন, তার পাশাপাশি অভয়ার মা বাবাকে সঙ্গে নিয়ে সজল ঘোষ, অগ্নিমিত্রা পল, কৌস্তব বাগচি, তারা আরেক দিকে গাড়ি আটকানোর চেষ্টা করছেন। অভয়ের মা বাবা তখনও দাঁড়িয়ে আছে। অভয়ের মা বাবা বলছে, আমরা জানি না, মেয়ের দেহ নিয়ে চলে গেল। সিনেমাকে হার মানাবে, আবারও বলছি, সিনেমাকে হার মানাবে। সাউথ ইন্ডিয়ান সিনেমা, বাংলা সিনেমা, পুজোয় তো অনেকগুলো সিনেমা রিলিজ করবে, একটা সিনেমা এই মর্মান্তিক ঘটনাকে কোনোদিনও তুলে উঠতে পারবে? দম আছে যেখানে সরাসরি জড়িয়ে পড়তে পারে সিস্টেমের মাথা। এবং তার পাশাপাশি যখন জবাব চায় বাংলা চলছে, তখন অপূর্ব বিশ্বাস তিনি সিবিআই দপ্তরে আজও গেছিলেন। অপূর্ব বিশ্বাসকে কেন্দ্র করে একটি ব্রেকিং নিউজ এই মুহূর্তে আসছে। এই মুহূর্তে রিপাবলিকের খবরে শিলমোহর। অপূর্ব বিশ্বাসকে
কোনো ধরনের টেকনিক্যাল প্রশ্ন নয়, সরাসরি জিজ্ঞেস করা হয়েছে লার্জার কনস্পিরেসি রিলেটেড প্রশ্ন। সূত্রের খবর, অভয়ার পোস্টমর্টম নিয়ে জিজ্ঞাসাবাদ, দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপূর্ব বিশ্বাসকে। পোস্টমর্টমের সময় কিভাবে দেহ এসেছিল, চালান এসেছিল কিনা, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপূর্ব বিশ্বাসকে। এই মুহূর্তে অপূর্ব বিশ্বাস অ্যাসোসিয়েট প্রফেসর আরজি কর ফরেনসিক মেডিসিনের অ্যাসোসিয়েট প্রফেসর, দেখছেন প্রতিদিন বেরোচ্ছেন এবং ঢুকছেন। এটা বাংলার জন্য লজ্জার। একটা সময় ফরেনসিক ডিপার্টমেন্টের প্রফেসর বা মেডিসিনের কোনো প্রফেসর তারা গর্বের সাথে মেডিকেল কলেজে ঢুকতেন। ঢোকার সময় গুড মর্নিং স্যার, গুড আফটারনুন স্যার, গুড মর্নিং ডক্টর, গুড আফটারনুন ডক্টর বলা হতো। এবং আজ তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানায় মাথা নিচু করে ফরেনসিকের প্রফেসর, মেডিকেল কলেজের ডাক্তার, প্রফেসর, তাদের মাথা নিচু করে সিজিও কমপ্লেক্সে ঢুকতে হচ্ছে, সিবিআই কমপ্লেক্স থেকে বেরোতে হচ্ছে, আবার পরের দিন আসতে হচ্ছে, কেউ গ্রেপ্তার হয়ে যাচ্ছেন। এটা বোধহয় বাংলার ডাক্তাররা ডিজার্ভ করে না। কিন্তু ওই যে রক্তগঙ্গা বইয়ে দেওয়ার প্রেশার, শিরদাঁড়াটা সোজা করুন। আপনারাই ডাক্তারবাবু, আপনারা নিজেদের শিরদাঁড়াটা সোজা করতে পারবেন, কেন পারছেন না? তার জবাব বাংলার মানুষ চেয়ে যাবে। একটা বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে আমি ময়ূক, সঙ্গে থাকুন। রিপাবলিক বাংলা জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি ময়ূক রঞ্জন ঘোষ জবাব চায় বাংলা এখানেই শেষ করছি, সঙ্গে থাকুন।